বাংলাদেশের রাস্তায় ইদানিং চলাফেরা করাটা একটা যুদ্ধের মতো মনে হয় না? একদিকে বাড়তে থাকা তেলের দাম, অন্যদিকে তীব্র জ্যাম। আর গাড়ি কেনার কথা চিন্তা করলে তো মাথায় হাত। জাপানিজ রিকন্ডিশন গাড়িগুলোর দাম বেড়েই চলছে, আবার তার উপর মেইনটেনেন্স কস্টের ভয় তো আছেই। কিন্তু আমি যদি বলি রিকন্ডিশন গাড়ির দামে আপনি পেতে পারেন একটা ব্র্যান্ড নিউ ইলেকট্রিক ভেহিকেল। ইন্ট্রোডিউসিং বাংলাদেশের সবথেকে কিউটেস্ট, বাজেট ফ্রেন্ডলি এবং ইকোনমিক্যাল কার, দ্য ডংফেং নাম্মি বক্স। প্রথম দেখায় কি মনে হয় ইউরোপিয়ান কোনো একটা মিনি কুপে। ডিজাইনটা ঠিক তেমনই শার্প আর ফিউচারিস্টিক, কিন্তু আসল চমকটা অন্য জায়গায়। গাড়ি কেনার সময় আমাদের প্রথম চিন্তাটা কি থাকে, যে গাড়িটার ফুয়েল ইকোনমি কীরকম হবে। বাংলাদেশের রাস্তায় ধরেন খুব পপুলার একটা গাড়ি, যেটা হচ্ছে টয়োটা এক্সিও কিংবা ফিল্ডার হাইব্রিড, যেটা কিনা প্রত্যেক 1 লিটার অকটেনে ঢাকার তীব্র জ্যামে 15 থেকে 16 কিলোমিটার ট্রাভেল করতে পারে। সেক্ষেত্রে আপনার প্রতি কিলোমিটার ট্রাভেল করতে খরচ হচ্ছে 8 টাকারও বেশি। কিন্তু এই নাম্মি বক্স একবার ফুল চার্জ করে ফেললে আপনি 430 কিলোমিটার ট্রাভেল করতে পারবেন। তার মানে একবার ফুল চার্জ করে ফেললে আপনি ঢাকা থেকে কক্সবাজার চলে যেতে পারবেন একদম অনায়াসে। আর গাড়িটা ফুল চার্জ হতে কত টাকা লাগে জানেন? মাত্র 600 টাকা। তার মানে আপনার প্রতি কিলোমিটার ট্রাভেল করতে খরচ হচ্ছে মাত্র 1 টাকা 40 পয়সা। আমি আবারও বলছি, প্রতি কিলোমিটার ট্রাভেল করতে গাড়িটার খরচ মাত্র 1 টাকা 40 পয়সা। একটু সময় নিয়ে চিন্তা করে দেখেন যে আপনার যাতায়াত খরচ কোথায় গিয়ে দাঁড়াতে পারে। আমার বাসা থেকে অফিসের ডিস্টেন্স 15 কিলোমিটার, 15 কিলোমিটার। তার মানে যাতায়াত করা নিয়ে 30 কিলোমিটার্স। তাহলে একটু এদিক ওদিক ঘোরাফেরা নিয়ে মাসে আমার অ্যাভারেজ ট্রাভেল করা হয় 1500 কিলোমিটার। এবং এই 1500 কিলোমিটার যদি আমি নাম্মি বক্স দিয়ে ট্রাভেল করি, সেক্ষেত্রে আমার খরচ দাঁড়ায় 2500 টাকার আশেপাশে, যেটা ইয়ারলি খরচ দাঁড়ায় প্রায় 30,000 টাকার আশেপাশে। কিন্তু এই 1500 কিলোমিটার যদি আপনি কোনো জাপানিজ বা টয়োটার হাইব্রিড গাড়িতে ট্রাভেল করেন, সেক্ষেত্রে আপনার মান্থলি কস্ট দাঁড়াবে 12,000 টাকার আশেপাশে, এবং যেটা ইয়ারলি কস্ট গিয়ে দাঁড়ায় প্রায় 1.5 লাখ টাকা। তাহলে একটাবার চিন্তা করে দেখেন, কোথায় 30,000 টাকা আর কোথায় 1.5 লাখ টাকা। তেলের খরচ তো বুঝলাম, কিন্তু মেইনটেনেন্স কস্ট, যেহেতু এটা একটা ইলেকট্রিক ভেহিকেল, এর ভিতরে কোনো ইঞ্জিন নেই, এবং ইঞ্জিন না থাকার কারণে ইঞ্জিন অয়েল, এয়ার ফিল্টার, স্পার্ক প্লাগ, এইসব ঝামেলার কোনো কোয়েশ্চেনই এই গাড়িটাতে নাই। তার মানে আপনি বুঝছেন মেইনটেনেন্স কস্টেও এই গাড়িটা যে কোনো হাইব্রিড বা জাপানিজ গাড়ি থেকে অনেক এগিয়ে থাকবে। কিন্তু চাইনিজ কোনো গাড়ি কেনার সময় আমাদের একটা ভয় কাজ করে যে আমরা সার্ভিস ঠিক মতো পাবো কিনা এবং সারা বাংলাদেশে এই কাভারেজটা পাবো কিনা। ডংফেং এমন একটা ব্র্যান্ড যেটা বাংলাদেশে বেশ কিছু বছর তাদের হেভি ইকুইপমেন্ট সাচ অ্যাজ ট্রাক, পিকআপস নিয়ে অপারেট করছে। বাংলাদেশের 64টা জেলায় আপনারা এটার সার্ভিস সেন্টার পাবেন খুব তাড়াতাড়ি। তার মানে আপনারা বাংলাদেশের কোনো প্রত্যন্ত অঞ্চলে এই গাড়িটা নিয়ে যেয়ে যদি কোনো প্রবলেমের সম্মুখীন হন, তাহলে ইমিডিয়েটলি আপনারা সার্ভিসটা পাবেন। হাউ অ্যামেজিং ইজ দ্যাট! আপনারা যদি জেনে থাকেন বাংলাদেশের কোনো অটোমোবাইল ব্র্যান্ডের, সেটা চাইনিজ হোক বা জাপানিজ বা যে কোনো দেশের হোক, কোনো ব্র্যান্ডের যদি 64টা জেলায় সার্ভিস সেন্টার থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, কারণ আমি নিজেও জানি না। তার উপর ভাই 8 বছরের ওয়ারেন্টি ইনক্লুডিং পার্টস। আর কি লাগে ভাই? আমরা সাধারণত মনে করি যে কম বাজেটে খুব বেশি ফিচার পাওয়া যায় না, কিন্তু ডংফেং এর নাম্মি বক্স এই আইডিয়াটা পুরোটাই চেঞ্জ করে দিয়েছে। এই যে দেখেন, ঠিক টেসলার মতো হিডেন ডোর হ্যান্ডেলস, যেটা কিনা অটোমেটিক্যালি আমি আসলে আমার কাছে চাবি থাকলে অটোমেটিক্যালি আনলক হয়ে যাবে। আরও একটা মজার জিনিস দেখাই, আমি যখনই গেটটা খুলবো আপনারা খেয়াল করবেন এখানে গ্লাসটা একটু নেমে যাবে। আই হোপ ইউ হ্যাভ সিন দ্যাট। তো এই ধরনের ফিচারগুলো সাধারণত কোটি টাকার লাক্সারি কারে থাকে, যেটা হচ্ছে ফ্রেমলেস উইন্ডো। আমরা এই গাড়িটাতে ফ্রেমলেস উইন্ডো পাচ্ছি। আপনারা টয়োটা মার্ক 2 থেকে শুরু করে বেশ কিছু লাক্সারি কারে, আগের লাক্সারি কারগুলোতে এই ফিচারটা দেখবেন, বাট এই ফিচারটা আমরা এই গাড়িটাতে দেখতে পাচ্ছি। হাউ অ্যামেজিং ইজ দ্যাট! স্ক্রিনে দেখে মনে হতে পারে যে এই গাড়িটা একটু ছোটোখাটো সাইজের, কাইন্ড অফ টয়োটা অ্যাকোয়া টাইপের, বাট আপনারা যদি সামনে এসে দেখেন বা এক্সপিরিয়েন্স করেন, আপনাদের এই ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। কারণ এটার হুইল বেস এবং সাইজ অ্যাকচুয়ালি টয়োটার অ্যাকোয়া থেকে বেশি, এবং ভেতরের স্পেসটা নিয়ে আমি এখন কিছু না বলি, একটু পরে আপনারা নিজেরাই দেখবেন। এবার আসা যাক গাড়িটার ইঞ্জিন কম্পার্টমেন্টে। ও সরি, গাড়িতে ইঞ্জিন বলতে কিছু নাই, আচ্ছা একটা ইলেকট্রিক মোটর, ক্যাপাসিটার এবং রেগুলার ব্যাটারি। বাট ইলেকট্রিক মোটরটা 70 কিলোওয়াটের, যেটার পাওয়ার 95 বিএইচপি এবং যেটার 170 নিউটন মিটার অফ টর্ক প্রডিউস করে। মাত্র 4.6 সেকেন্ডে 0 to 50 রিচ করে এই গাড়িটা, এবং এটার ম্যাক্স স্পিড শুনলে আপনারা অবাক হবেন, 140 কিলোমিটার পার আওয়ার। তার মানে পাওয়ার এবং পারফরমেন্স দুইটার একটা সুন্দর কম্বিনেশন পাচ্ছেন এখানে। গাড়িটার দিকে তাকালেই
ছোটবেলার মিনি কুপের কথা মনে পড়ে যায়, পুরনো ক্লাসিক স্টাইল উইথ মডার্ন ফেসলিফট। সামনে যেমনটা দেখতে পাচ্ছেন ইনফিনিটি হেডল্যাম্প উইথ ক্রিস্টাল এলইডি ডিআরএলস এবং 17 ইঞ্চের স্পোর্ট রিমস অ্যান্ড টায়ার্স পাচ্ছেন গাড়িটাতে, যেখানে আপনারা রেগুলার টয়োটা যে জাপানিজ গাড়িগুলো দেখি আমরা, এলিয়ন, প্রিমিও, প্রায়াস, সেখানে 16 ইঞ্চের অ্যালয় রিম ইউজ করা হয়। এখানে আপনারা পাচ্ছেন 17 ইঞ্চের স্পোর্ট অ্যালয় রিম এবং গাড়ির ঠিক উপরে পেয়ে যাচ্ছেন একটা ফাংশনাল শার্ক ফিন অ্যান্টেনা। রিয়ার লাইটগুলো ডাবল সি শেপড, এই দেখেন একটা সি অ্যান্ড এই দেখেন আরেকটা সি। আর এক্সস্ট তো নাই ভাই, কারণ এটা হলো ফুল ইলেকট্রিক কার। 4টা কালারে গাড়িটা অ্যাভেলেবেল হবে, ওশান আইস, ল্যাভেন্ডার হেজ, ভ্যানিলা ফ্রস্ট এবং ইলেকট্রনিক লেমন। বাই দ্য ওয়ে আমার পছন্দের তালিকায় থাকবে ইলেকট্রিক লেমনটা, কারণ কালারটা খুবই পাঞ্চি অ্যান্ড খুবই কিউট লাগে গাড়িটাকে আরও। আপনাদের কোন কালারটা পছন্দ জানতে ভুলবেন না। চলেন এবার দেখা যাক গাড়িটার ভিতরের স্পেস কীরকম। আমি পিছনের রোতে বসেছি এবং যেমনটা দেখতে পাচ্ছেন আমার হাইট 6 ফিট অ্যান্ড স্টিল আমার এখানে প্রায় 2 ইঞ্চেসের মতো হেডরুম আছে। এরকম একটা সাইজের গাড়িতে এই অ্যামাউন্ট অফ হেড স্পেস সত্যি খুবই আশ্চর্য করছে আমাকে, কারণ আমি জানি না ডংফেং কিভাবে এত স্পেস ইউটিলাইজেশন এই গাড়িটা করতে পারছে। বাট অফকোর্স যেহেতু ইলেকট্রনিক ভেহিকেল, ইভি ভেহিকেল, আর ট্রেডিশনাল কারের তুলনায় এখানে অনেকগুলো পার্টস কম আছে, যার কারণে হয়তো তারা এই ফ্রিডমটা পেয়েছে এই স্পেসটা ইউটিলাইজ করার জন্য। বাট কনজিউমার লেভেলে আই থিঙ্ক ইটস গোনা বি ফ্যান্টাস্টিক যে আমি এতটুকু সাইজের গাড়িতে এত সুন্দর ব্রিদিং স্পেস পাচ্ছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত আমার এখানে লেগ স্পেস যথেষ্ট ভালো আছে। অ্যান্ড ইয়েস, দ্যাটস প্রিটি মাচ অল। গাড়িটাতে 326 লিটারের বুট স্পেস পাচ্ছি। সো পরিবার নিয়ে অনেকগুলো ব্যাগেজ সহ আপনারা আরামসে ঘোরাফেরা করতে পারবেন। বাট স্টিল আপনাদের যদি আরও বেশি জায়গা প্রয়োজন হয় তাহলে পিছনের দুটো সিট এভাবে ফোল্ড করে ফেললে 945 লিটারের কার্গো স্পেস পাচ্ছেন। এটার ভিতরে অনেক কিছু নিয়ে নেওয়া যাবে আই গেস, তাই না? ভেতরে বসলে মনে হয় কোনো একটা ফিউচারিস্টিক স্পেসশিপে বসে আছি। যেমন ধরেন আমার সামনে আছে প্রায় 13 ইঞ্চের একটা টাচ স্ক্রিন মাল্টিমিডিয়া ডিসপ্লে। গাড়ির এসি, মিউজিক, ড্রাইভিং মোড সব কিছুই কন্ট্রোল হবে এইখান থেকে। ইভেন আপনার ফোনটাও চার্জ হবে ওয়্যারলেসলি, তাও আবার কুলিং সিস্টেম সহ, যেন আপনার ফোনটা গরম না হয়ে যায়। এই গাড়িটা 360 ক্যামেরাটা আমার কাছে সত্যি খুব চমৎকার মনে হয়েছে। যারা নতুন গাড়ি চালানো শিখেছেন তারাও খুব সুন্দরভাবে কনফিডেন্টলি গাড়িটা সিটির মধ্যে চালাতে পারবেন। আর বাংলাদেশে যে পরিমাণ রিক্সা এবং অটোরিক্সা বেড়েছে, 360 ক্যাম ছাড়া চালাতে আসলে অনেক কষ্ট হয়। তার উপর গাড়িটার সামনে, পিছনে, ডানে, বামে মোট 12টা প্রক্সিমিটি সেন্সরস আছে, যেগুলো কন্টিনিউয়াসলি গাড়ির আশেপাশের অবস্ট্যাকেলগুলোর ডিস্টেন্স দেখায়। যদি আমরা এই স্টার বাটনটা ক্লিক করি আমাদের 360 ক্যামেরা মোডটা অ্যাভেলেবেল হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2D ভিউ এবং 3D ভিউ আছে। আমি যদি 2D ভিউটা আগে দেখাই, দেখেন আমার স্টিয়ারিংটা এখন বামে কাটানো, বাম পাশটা আমি দেখতে পাচ্ছি এবং যখন আমি একটু সোজা আছে আমার স্টিয়ারিং হুইলটা তখন আমি সামনের ভিউ দেখতে পাচ্ছি। যখন আমি ডানে কাটাচ্ছি তখন আমি ঠিক গাড়ির ডান পাশের ভিউটা দেখতে পাচ্ছি। এবং যখন আমরা 3D ভিউটাতে ক্লিক করব, জাস্ট লুক অ্যাট ইট, হাউ মেনি ক্যামেরাস ডু উই হ্যাভ। এখানে আপনারা মোট 8টা ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং আমার মনে হয় না কোনো অ্যাঙ্গেল তারা মিস করেছে। জাস্ট চিন্তা করেন এই ক্যামেরাগুলো দিয়ে নেভিগেট করে আপনার গাড়ির পার্কিং থেকে শুরু করে গাড়িটা চালানো আপনার জন্য কতটা ইজিয়ার হবে। সেফটি নিয়েও কোনো কমতি নেই এই গাড়িটাতে। আপনারা যদি ড্রাইভিং অ্যাসিস্ট্যান্স মোডে যান তাহলে আপনারা দেখতে পাবেন লেন কিপিং অ্যাসিস্ট, ফরওয়ার্ড কলিশন ওয়ার্নিং, এমার্জেন্সি ব্রেক অ্যাসিস্ট, সাইড অবস্টেকল মনিটরিং, ফ্রন্ট অবস্টেকল মনিটরিং সহ আরও বেশ কিছু নানান ধরনের হাইটেক ফিচারগুলো এই গাড়িটাতে দেখা মেলে, যেই ফিচারগুলো অন্যান্য লাক্সারি কারগুলোতে পেতে গেলে প্রায় কোটি টাকার উপর গুনতে হয়। এখন প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের ভাঙাচুরা রাস্তায় এই গাড়িটা কতটুকু প্র্যাকটিক্যাল হতে পারে। নাম্বার 1, গাড়িটা যখন আমরা চালিয়ে দেখেছি এটার সাসপেনশন ওয়াজ ভেরি কমফি। আপনারা গাড়িটা টেস্ট ড্রাইভ দিলেই বুঝতে পারবেন যে কতটুকু কমফোর্টেবল ইট ইজ। এবং নাম্বার 2, যেটা খুব ক্রুশাল, বাংলাদেশের রাস্তায় প্রচুর বড় বড় স্পিড ব্রেকার থাকে এবং আমরা সাধারণত গাড়ির সাসপেনশনে বাটি বলে থাকি, যে গাড়িটাকে হাইট বাড়ানোর জন্য আমরা বাটি ইউজ করি। বাট এই গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স 176 মিলিমিটার, যেটা কিনা প্রিমিয়র থেকেও বেশি। প্রিমিয়র গ্রাউন্ড ক্লিয়ারেন্স 166 থেকে 170 মিলিমিটার। তার মানে বুঝতে পারছেন যে এই গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। যুগ বদলে গেছে ভাই, এখনো কি আগের প্রযুক্তিতে থাকবেন নাকি নতুন প্রযুক্তির দিকে এক ধাপ আগাবেন, সিদ্ধান্তটা একান্তই আপনার। কিন্তু আমার কথা শুনে আপনার কোনো কিছুই করতে হবে না। আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন কিংবা ডংফেং বাংলাদেশের ফেসবুক পেজে নক করতে পারেন গাড়িটা টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য, দেখার জন্য কিংবা এক্সপিরিয়েন্স করার জন্য। সো আমি তো টেস্ট ড্রাইভ দিচ্ছি, নেক্সট টার্ন ইজ ইয়োর্স।